হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে দেখতে পাচ্ছ এখানে তোমরা এনইপি 5th সেমিস্টার মেজর 11 হিস্ট্রি। আমি কিন্তু প্রতিদিন আলাদা আলাদা পেপার নিয়ে আলোচনা করছি এবং ইউটিউবে প্রতিটা পেপারে আলাদা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। কারণ এতগুলো পেপার একসাথে না করালে কিন্তু হবে না, একটা একটা করে পেপার শেষ করতে গেলে, কারণ আমাদের হাতে আছে মাত্র আর 4টা মাস এবং এই 4টা মাসের মধ্যে পুরো সিলেবাসটা আমাদের কমপ্লিট করতে হবে। তো আজকের এই আলোচনার বিষয় 5th সেমিস্টারের তোমাদের মেজর পেপার 11 থেকে যে বিষয়টা আমি আলোচনা করব 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো 17th সেঞ্চুরির ক্রাইসিস বা সপ্তদশ শতকের বা 17 শতকের ইউরোপীয় অর্থনৈতিক সংকট সম্পর্কে আলোচনা করো। এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিটেলস। 5th সেমিস্টারে যারা পড়তে যায় তাদের মেজর কোর্সের ফিস রয়েছে মাত্র 1199 রুপিস মাইনর সহ। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। একেবারে ওপরে দুটো নাম্বার আমাদের দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নাম্বার। এই দুটোতে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, চাইলে তোমরা কল করতে পারো, এটা অফিসিয়াল নাম্বার। এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু এখন পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে কাজ করছে, অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন কিন্তু নেওয়া হয়ে গেছে। সুতরাং তোমাদের ভয়ের কোনো ব্যাপার নেই, নোটস পত্র একদম সময়ের মধ্যে তোমরা পাবে, ক্লাসেসগুলো তোমরা পাবে রেকর্ডেড ভার্সনে এবং লাইভ সেশনও তোমরা পাচ্ছ। প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা লাইভ সেশনে ক্লাস পাচ্ছ এবং সেখানে আলোচনা করা হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোকে নিয়ে এবং কিভাবে তোমরা পড়লে পারে, কি ভালো রেজাল্ট কি করে করবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা করা হবে এই ক্লাসগুলোতে। ক্লিয়ার? তো ডিটেলস তোমাদের জুনিয়র ভাই বোনরাও যারা রয়েছে তাদেরকেও বলতে পারো কোর্স ডিটেলস করার কথা, স্ক্রিনশট করে রাখতে পারো এই বিষয়টা। ঠিক আছে, চলো শুরু করছি আজকে সপ্তদশ শতকের সংকট। দেখো, সংকট বলতে গেলে কি বুঝি আমরা? সংকট বলতে গেলে আমরা বুঝি ক্রাইসিস। তাহলে সপ্তদশ শতকে ইউরোপিয়ান কান্ট্রিতে যে ক্রাইসিস হয়েছিল সেটা কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল? বলছে সপ্তদশ শতাব্দীর ইউরোপ একটি গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল, যা সাধারণত সংকট নামেই পরিচিত। বলছে এটি কেবল একটি অর্থনৈতিক মন্দাই কিন্তু ছিল না, বরং জনসংখ্যাগত, ধর্মীয় এবং রাজনৈতিক সমস্যাগুলির এক জটিল সমন্বয় ছিল। তাহলে কি বললাম যে ইউরোপিয়ান কান্ট্রিতে জনসংখ্যাগত সমস্যা ঘিরে ধরেছিল, মানে যেভাবে দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছিল। এবং একটা সময় দেখো, প্রথমত আমরা দেখি যে প্লেগ রোগ হয়েছিল ইউরোপে 16 শতকে এবং সেই প্লেগ রোগে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল এবং তারপরে ধীরে ধীরে যে একটা অভাবনীয়ভাবে যে মানুষজন যে মানে বৃদ্ধির সংখ্যাটা ক্রমাগত হঠাৎ করে ধাপে ধাপে যেমন কমতে শুরু করেছিল, একটা ধর্মীয় সংকট দেখা দিয়েছিল, একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল। তাহলে সমস্ত সংকটগুলো একসঙ্গে মিলেমিশে যেন ইউরোপকে বা ইউরোপের অর্থনীতিকে চরম দুর্দশা বা বিপদগ্রস্ত করে তুলেছিল, যার জন্য আমরা সপ্তদশ শতককে আমরা সংকটময় যুগও কিন্তু অনেকে বলে থাকি। তো কি বলছে এই সংকটের মূল কারণগুলো প্রথমে যদি বলি, 1 নাম্বার পয়েন্ট যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে মূল্য বিপ্লবের প্রভাব। ঠিক আছে, 3 নম্বরে 3টা পয়েন্ট ডিসকাস করলেই হয়ে যাবে, কিন্তু আমি তবুও একটু ব্রাইটলি বা একটু বডলি আলোচনা করছি এই কারণেই যে একটু উজ্জ্বলতার দিকগুলো নিয়ে, একটু মূল পয়েন্টসগুলোকে নিয়ে আলোচনা করছি এই কারণেই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মূল্য বিপ্লব, যেটাকে আমরা বলি প্রাইস রেভলিউশন, 16শ শতাব্দীতে শুরু হওয়া মূল্য বিপ্লব বা প্রাইস রেভলিউশন সপ্তদশ শতাব্দীতেও কিন্তু তার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। নতুন বিশ্ব থেকে আসা রূপা এবং সোনার প্রবাহ মুদ্রাস্ফীতি ঘটিয়েছিল, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস করে দিয়েছিল। তাহলে এইবার দেখবা সাধারণ মানুষ, জেনারেল পিপল কি চায়? যে আমরা খেয়ে পড়ে দুবেলা দুমুঠো অন্ন পাই, আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বেসিক নিডস যে সাধারণ মানুষের আছে, এই বেসিক নিডসটাই চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ চায় না যে আমি 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো, আর সাধারণ মানুষ চায় না আমি সোনার চেন, রূপ মানে একদম সোনা রূপ দিয়ে আমাকে কেউ মুড়ে দেবে। তাদের মূল চাওয়াটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে পেট ভরে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা। তো এটাই কিন্তু সাধারণ মানুষের চাহিদা থাকে। কিন্তু যখন প্রাইস রেভলিউশন বা মূল্য বিপ্লব ঘটে গেল, মানুষের হাতে প্রচুর টাকা চলে আসলো। কেন আসলো? ব্যবসায়ীদের হাতে টাকা চলে আসলো, মার্কেন্টাইল মূলধনের কারণে সবার হাতে টাকা আসেনি, মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের কাছে টাকা এসেছিল। ফলে জেনারেল পিপল যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের পারচেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কিন্তু কমতে আরম্ভ করেছিল। তাহলে এইবার সাপোজ মনে করো আমি বললাম যে একটা মোবাইল ফোন সাপোজ আমি ধরলাম, ধরো আমার হাতে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা সাপোজ, এই মোবাইল ফোনটার দাম সাপোজ মনে করো ধরে রাখো 1 লক্ষ টাকা। এবার এই 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল ফোন কেনার ক্ষমতা কিন্তু সবার নেই বা পারচেসিং পাওয়ার কিন্তু সবার নেই।
বোঝা গেল আমি কথাটা কি বললাম? সাপোজ আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা অবস্থান করছে বা আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা আছে, এবার সমস্ত মানুষের কিন্তু পারচেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কিন্তু এক নেই। দেখবে যার পারচেসিং পাওয়ার বেটার সে প্রতিদিন দিনে বাজার করছে, কিন্তু যার পারচেসিং পাওয়ার কম সে শনিবারে বা কোনো একটা দিন, পার্টিকুলারলি হাটের দিন, তোমার এলাকায় যেদিন হাট বসে সেই দিন একটু যায় যেন একটু সস্তায় আমরা কিনে নিয়ে আসতে পারি। কারণ আমি কি বললাম, সবার সোর্স অফ ইনকাম সমান হয় না, সবার পারচেসিং পাওয়ার সমান হয় না। তো এই জিনিসটাকেও কিন্তু আমাদের বুঝতে হবে। ক্লিয়ার বিষয়টা? তো বলছে এই যে মূল্য বিপ্লবের প্রভাবেও কিন্তু কি হয়েছিল, সপ্তদশ শতকে একটা সংকট সৃষ্টি হয়েছিল। নেক্সট, জনসংখ্যার হ্রাস বা কৃষির সংকটও কিন্তু দেখা দিয়েছিল। এই যে আমি বললাম কেন জনসংখ্যার হ্রাস হয়েছিল, যে একটা সময় ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে জনসংখ্যা বাড়ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটা সময় এলো যখন ইউরোপে হঠাৎ করে প্লেগ রোগ দেখা দিল। সেই প্লেগ রোগের কারণে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। তাহলে এটা একটা সংকট। তো এখানে বলছে বিভিন্ন স্থানে প্লেগ এবং যুদ্ধ, বিশেষ করে 30 বছরের যুদ্ধ ইউরোপের জনসংখ্যাকে মারাত্মকভাবে হ্রাস করেছিল। এর ফলে শ্রমিকের অভাব দেখা দেয়, কৃষিজ উৎপাদনে পতন ঘটে। এবার কলকারখানাগুলোকে টিকিয়ে রাখার জন্য শ্রমিকের প্রয়োজন, কিন্তু শ্রমিকরা তো ট্রিটমেন্ট করতে পারেনি, প্লেগ রোগে মারা গেছে, যুদ্ধেতে কত মানুষ মারা গেছে, তাহলে শ্রমিকের অভাব দেখা দিচ্ছে। আবার একইভাবে যে মানুষগুলো রয়েছে তাদের কৃষি সংকটও দেখা দিচ্ছে, কারণ সমস্ত যে কৃষকরা ছিল সেই কৃষকদের মধ্যে প্রচুর মানুষ, আমি কি বললাম, প্রায় মানে 2/3 মানুষ বলতে পারি বা 1/3 মানুষ বলতে পারি প্রায় মারা গিয়েছে, 3 ভাগের 1 ভাগ মানুষ মারা গিয়েছিল। তো বলছে যে এবং খাদ্যের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এটি গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে। তাহলে যখন উৎপাদন হচ্ছে না, কলকারখানাতে শ্রমিক নেই, উৎপাদন হচ্ছে না, কৃষিক্ষেত্রে কৃষক নেই, উৎপাদন হচ্ছে না, তাহলে যখন উৎপাদন হবে না তখন যেই প্রোডাকশনটা আমার কাছে মানে গুদামে আছে মনে করো আজকে, তার দাম কিন্তু ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। তাহলে আজকে যেই জিনিসটার দাম বা যেই চালটা আমি মনে করো 50 টাকা কিলো কিনে খাচ্ছি, আজকে যুদ্ধ লাগুক, আজকে কোনো একটা ক্রাইসিস সৃষ্টি হোক, দেখবে কালকে সেই চালটা হয়তো 100 টাকা কিংবা 200 টাকা কেজি হয়ে যেতে পারে। তাহলে এটাই যে যখন হঠাৎ করে খাদ্যের দাম এত অস্বাভাবিকভাবে বেড়ে গেল, তখন মানুষের, ওই যে বললাম যে সাধারণ মানুষ চায় না গাড়ি, চায় না বাড়ি, চায় শুধু দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে। তো এইটুকু জিনিস যদি না থাকে তাহলে এটাকে তো আমরা ইজিলি ভাবে সংকট বলতেই পারি। তাহলে এই সপ্তদশ শতকের সংকটটা কিন্তু এই জনসংখ্যার হ্রাস এবং কৃষি সংকটের কারণেও কিন্তু হয়েছিল। নেক্সট, বাণিজ্যিক স্থবিরতা, যুদ্ধ, জলদস্যু এবং পরিবহনের উচ্চ খরচ আন্তর্জাতিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করে তুলেছিল এবং ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র যেমন ইতালীয় নগর রাষ্ট্রগুলো তাদের গুরুত্ব হারায় এবং নতুন বাণিজ্যিক পথ ও কেন্দ্রগুলির পূর্ণ বিকাশ তখনও কিন্তু ঘটেনি। নেক্সট, আরো দুটো পয়েন্ট আমি দিয়েছি এখানে, যদিও বা 3 নাম্বারের জন্য তোমার অতটুকু লিখলে হয়ে যাবে, ওই 3টা পয়েন্টস এবং তার সাথে এতটুকু লিখে দিবা তাহলে হয়ে যাবে। কিন্তু আমি একটু বেশি করে ডিসকাস করছি এই কারণেই যে তোমাদের যেন এটাকে আরেকটু ভালো করে তোমরা লিখতে পারো পরীক্ষার সময় বা যতটুকু মনে থাকে। তো রাষ্ট্রের ব্যয় বৃদ্ধিও কিন্তু হয়েছিল, নিরঙ্কুশ রাজতন্ত্রগুলির উত্থান এবং তাদের ক্রমবর্ধমান সামরিক ব্যয় অর্থনীতিতে কিন্তু চাপ সৃষ্টি করেছিল। যুদ্ধ এবং বিশাল সেনাবাহিনী পরিচালনার জন্য করের বোঝা বাড়ানো হয়েছিল, যা জনগণ এবং ব্যবসায়ী উভয়কেই কিন্তু ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছিল। জলবায়ুর পরিবর্তন, কিছু ঐতিহাসিক এই সময় ছোট বরফ যুগ এর প্রভাবকেও সংকটটির একটি কারণ হিসাবে কিন্তু দেখেন, যা কৃষিক্ষেত্রে আরো প্রতিকূলতা সৃষ্টি করেছিল। এবার এই সংকটের ফলে সামাজিক অস্থিরতা, বিদ্রোহ এবং রাজনৈতিক পরিবর্তন দেখা দেয়, যদিও কিছু অঞ্চল যেমন নেদারল্যান্ডস, ইংল্যান্ড এই সংকট থেকে তুলনামূলকভাবে ভালো অবস্থায় বেরিয়ে আসে এবং তাদের অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন এনে ভবিষ্যতের উন্নতির ভিত্তি স্থাপন করে। সামগ্রিকভাবে সপ্তদশ শতাব্দী ইউরোপের অর্থনীতির জন্য একটি সমস্যাময় সময় ছিল। তাহলে এইবার দেখবে যে যখন আজকে খাদ্যদ্রব্যের দাম আমি কি বললাম 50 টাকা থেকে 200 টাকা হয়ে গেল, মানুষের পারচেসিং পাওয়ার থাকবে না এমন নয়, কিন্তু মুষ্টিমেয় মানুষের কাছে এই পারচেসিং পাওয়ারটা থাকবে, কিছু সংখ্যক মানুষের কাছে এই পারচেসিং পাওয়ারটা থাকবে, কিন্তু সবার কাছে কিন্তু এই পারচেসিং পাওয়ারটা থাকবে না। তো আশা করি আজকের এই সপ্তদশ শতকের সংকট বা 70th সেঞ্চুরি ক্রাইসিস এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, এটা 3 মার্কসের জন্য আসবে এবং পরের ক্লাসে আমি সপ্তদশ শতকের সংকটের যে প্রভাবগুলো হবে সেই প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। এর উপরে আরো একটা ক্লাস আসতে চলেছে, বড় ক্লাস আসবে। আমি বলেছি প্রত্যেকটা বিষয় তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড, ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ে ক্লাস নেব, প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে তোমাদের সামনে বুঝিয়ে দেবো, সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে হবে এবং বন্ধুদের সঙ্গে
শেয়ার করে বলতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করার কথা। তার কারণ তোমরা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দাও তাহলে কিন্তু আমরাও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সুতরাং যত বেশি থেকে বেশি স্টুডেন্ট আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারবে তত কিন্তু আমরা তোমাদের জন্য আরো ফ্যাসিলিটিস গুলো দিনের পর দিন ভালোভাবে নিয়ে আসবো। তোমরা জানো আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে এবং সেই ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে রেকর্ডেড ক্লাসগুলো একদম সাজানো গোছানো ভাবে সেই জিনিসগুলো পাবে। তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং আমাদের যে নাম্বারটা রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নাম্বার, অফিসিয়াল নাম্বার, এটাকে সেভ করে রাখো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমরা আরো অনেক কোর্সেস নিয়ে আসছি আমাদের স্কুল লেভেল থেকে শুরু করে আপ টু কলেজ লেভেল পর্যন্ত, এবং কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কোর্সগুলো তোমরা একেবারে সাধ্যমতো অল্প ফিসের বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়তে পারবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।